সূর্যদেবের কটা মূর্তি আছে? একটাই তো। না, 3টে মূর্তি। প্রভাত সূর্যের নাম পূষা, মধ্যাহ্ন সূর্যের নাম মার্তণ্ড এবং সন্ধ্যা রবির নাম সবিতা। মার্ভেলাস। তার মানে পূর্ব দিকে 20 পা যেতে হবে, পূষা পানে, অর্থাৎ পূর্ব দিকে যেতে হবে। গুনে গুনে 20 পা ফেলে গরুর স্তম্ভটির ডান দিকে চলে গেল ঈশান আর জয়া। যখন থামল তখন তাদের সামনে মন্দিরের পুরনো সীমানা প্রাচীর। প্রাচীর ভেদ করে একটি অশ্বত্থ গাছ উঠে এসেছে। এবার ঈশান বলল, ত্রিংশপদ কৈলাসের দিকে। বল কোন দিকে? কৈলাস মানে উত্তর। আর আরে ওই যে দুর্গেশগড়ের গুপ্তধন মুভিতে দেখোনি? তাহলে আর কি, চল সেদিকে। ঈশানরা এবার এসে থামল একটি প্রাচীন বেল গাছের নিচে। বেল গাছটি বেশ মোটা, সাদা সাদা ফুল আর কচি কচি বেলে ভর্তি গাছটা। আর গাছের তলাটি পাকা করে বাঁধানো, তার উপর অমসৃণ পাথরের শিবলিঙ্গ, পাশে ত্রিশূল পোঁতা, তাতে ডমরু বাঁধা। ঈশান হেসে বলল, হ্যাঁ, কৈলাসই বটে। বাম দিকে তাকিয়ে দেখল অগভীর ছোট পুকুর বা ডোবার মতো একটি জলাশয়। কিছু অংশ টোপপানা দখল করেছে, তবে একদিক দিয়ে জল দেখা যাচ্ছে। ঈশান বলল, জয়া, শঙ্খচূড়ের বউকে দেখেছিস? কারো বউ বা বর কিছুই তো দেখছি না। আচ্ছা, এই ডোবাটার ওপারে কি গাছ আছে চিনিস কিনা দেখ তো। চিনবো না কেন, এ তো তুলসীর ঝাড়। পুরাণে শঙ্খচূড়ের বউ মানে স্ত্রীর নাম কি? ও হ্যাঁ, তুলসী তো। দেখ, ওই জলে তুলসী গাছের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। এটাই হলো শঙ্খচূড়ের বউয়ের আয়না দেখা, বুঝলি? আর এই আয়না শুধু দিনেই দেখা যায়, তাই বলা আছে আয়না দেখে সারা দিন, বুঝলি? সে তো বুঝলাম বাপি, কিন্তু কুণ্ডল জোড়া আছে কোথায়? জলে? টোপা পানার তলায়? না ওই তুলসীর বনে? ধাঁধায় তো শুধু বলা আছে যথাস্থানে। কুণ্ডলগুলোর নাম মনে আছে? মকর কুণ্ডল। মকর চিনিস? এক প্রকার পৌরাণিক জলজ জীব, মাথাটা হাতির, লেজটা মাছের, সমুদ্রে থাকে। তাহলে তুলসীর ঝোপে থাকবে না নিশ্চয়ই। আর জানিস তো, সমুদ্রে টোপা পানা থাকে না। তাহলে ওই জলে? হ্যাঁ, খুঁজতে হবে। জলে নামবে নাকি? গভীরতা তেমন নেই, একটু দাঁড়া। এই বলে ঈশান হেঁটে হেঁটে তুলসীর ঝোপের দিকে চলে গেল। হাঁটু গেড়ে বসে হাত ডুবিয়ে খুঁজতে লাগলো। সাধারণত শীতের এই সময়ে কোনো বিষাক্ত জন্তু জলে থাকার কথা নয়, তবুও ভয়ে ভয়ে চেয়ে দেখছিল জয়া। একটু পরই ঈশানের হাতে কিছু একটা ঠেকল, বাক্স মতন কিছু একটা। বাম হাতটিও ডুবিয়ে অবশেষে তুলে আনলো একটি পুরনো বাক্স, সম্ভবত পাথরের বাক্স, আর তার ওপর ধাতব অক্ষরে কিছু একটা লেখা আছে। আঁজলা ভরে জল তুলে ভালো করে ধুয়ে নিতেই লেখাটা স্পষ্ট হলো। লেখা আছে হরিকুণ্ডলাম। জয়া হাততালি দিয়ে ওঠে। মিশন সাকসেসফুল। ঈশান ওর দিকে তাকিয়ে হেসে বাক্স খোলার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর বাক্সটি খোলা হলো বটে, কিন্তু কুণ্ডল পাওয়া গেল না। তার বদলে অপেক্ষাকৃত ছোট একটি রূপোর কৌটো পাওয়া গেল। সে কৌটোটি খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। এবার ঈশান কৌটোটি হাতে নিয়ে ঝাঁকালো। হ্যাঁ, নড়ছে, ভেতরে কিছু তো একটা আছে। এবার পাথরের বাক্সের ভেতরে চোখ গেল তার। মনে হচ্ছে আরও কিছু একটা লেখা আছে ওখানে। জয়ার হাতে দিয়ে বলল, এটা রোদে ভালো করে ধর তো, কিছু লেখা আছে এতে, ভালো করে দেখে পড়। জয়া হাতে নিল, কিছুক্ষণ পরে পড়ল। হ্যাঁ, এই তো আরো একটা ধাঁধা আছে। রমণীয় সে নাম, যে মজেছে তাতে, রজতা ধার খোলার উপায় তার হাতে। আবার ধাঁধা? এ কেমন গেরো? জয়ার মুখ থেকে সমস্ত উৎসাহ যেন কর্পূরের মতো উবে যায়। জয়া ঈশানের দিকে বিমর্ষ মুখে চেয়ে রইল। ঈশান বাক্সের ভেতর রূপোর কৌটোটা ভরে ওর হাতে দিয়ে বলল, মন্দিরের দিকে আয় তো দেখি। বলেই সে হাঁটতে থাকে। পথে জয়ার সাথে একটাও কথা বলল না।
ডোবাটা মন্দির থেকে খুব বেশি দূরে নয়, ডোবার পাশে দাঁড়িয়েই দেখা যায়, কিন্তু এটুকু পথ বাক্সটা বইতেই জয়ার হাতটা টনটন করে উঠল। নাট মন্দিরে এসেই ইতিউতি দেখতে শুরু করে ঈশান। চারপাশে থাকা টেরাকোটায় আঁকা নকশা আর পৌরাণিক ঘটনাগুলো দেখতে থাকে সে। তারপর গভীর অসন্তোষে মাথা নাড়তে থাকে। তারপর ঢুকে যায় গর্ভ মন্দিরে। জয়া হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ গর্ভ মন্দির থেকে ঈশানের গলা ভেসে এলো, জয়া, ভেতরে আয়। জয়া দ্রুত পদে প্রবেশ করে। ঈশান একটি দেওয়াল চিত্রের দিকে আঙুল দেখিয়ে বলে, এটা কিসের ছবি বলতো? হনুমান। হনুমান গন্ধমাদন পাহাড় নিয়ে যাচ্ছে। হনুমানের বাঁ হাতে ওটা কি? কি আর হবে, গদা। উফ, এটা চাবি। চাবি? নর্মাল চাবি চিনিস তো? সে তো চিনি। শেপটা কেমন হয় বলতো? মনে মনে ইমাজিন কর। তালা খোলবার সরু অংশটা নিচে আর তোড়ায় লাগানো চাবির মাথাটা ওপরে রেখে দেখতো কেমন লাগে। ওরে বাস, কি সাংঘাতিক। হ্যাঁ, গদার মতোই তো দেখতে ওটা। দেখ, এই হনুমানের হাতের গদাটা কিন্তু টেরাকোটার তালে খোদাই করা নয়, আলগা। এই দেখ, টান দিলাম, এই দেখ হাতে চলে এলো। বলতে বলতে ক্যাঁচ ক্যাঁচ করে গদারূপী চাবিটা বেরিয়ে এলো। লোহার চাবি, মরিচার আস্তরণ পড়ে লালচে বাদামি হয়ে গেছে, ফলে একদম মিশে ছিল চিত্রকলাটার সাথে। সেই চাবিটি রূপোর কৌটোতে লাগিয়ে ঘোরাতেই কৌটো খুলে গেল। দুটো মকর কুণ্ডল বেরিয়ে এলো। একদিকে সুঁড় তোলা হাতির মাথার মতো মাথা, অন্যদিকে কাতলা মাছের মতো লেজ। জয়ার মুখে বিস্ময় আর আনন্দ মিশ্রিত হাসি। সে বলে উঠল, বাপি তুমি সত্যি গ্রেট, কিন্তু একটা সাসপেন্স যে কিছুতেই কাটছে না বাপি। হনুমানের হাতে যে চাবি আছে সেটা তো? হ্যাঁ, শঙ্কা নিরাকরণ করুন প্রভু। পরম রমণীয় নাম বলতে রাম নাম বোঝায়। মহাভারতের বিষ্ণু সহস্র নাম নামে একটা স্তোত্র আছে, যাতে বিষ্ণুর 1000টা নাম আছে। তার মধ্যে অন্যতম একটা নাম হলো রাম। আচার্য শঙ্করের ভাষ্যমতে রাম শব্দের একটাই অর্থ হলো পরম রমণীয়। তো এই রাম মোজে বিখ্যাত হয়েছেন খুব কমজনই, তার মধ্যেই একজন রামায়ণের মহাবলী হনুমান, আর একজন সন্ত তুলসীদাস গোস্বামী। এটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম যে এই দুজনের মধ্যে কে হতে পারে, কিন্তু বাক্সের ভেতরে থাকা নকশাটা দেখেই সব নিরসন হলো। এবার জয়া বাক্সের ভেতরে তাকিয়ে দেখল সূক্ষ্ম টেরাকোটার কাজ আছে ওতে, যা নাট মন্দির আর গর্ভ মন্দিরেও আছে। এমন সময় শোনা গেল, চমৎকার, খুব চমৎকার। ঈশান পেছনে চেয়ে দেখল পূজারী সহাস্যে দাঁড়িয়ে। তার হাতে ঈশান তুলে দিল কুণ্ডল জোড়া। পূজারী সেগুলো হাতে নিয়ে মাথায় ঠেকালেন। তারপর বললেন, বাবা, কি করে খুঁজে বার করলে? ঈশান সবই বর্ণনা করল। পূজারী হেসে বললেন, আহা, সাধু সাধু, অতি উত্তম। তা বাবা, চলো, ওই পাশের টিন চালাটা আমারই ঘর, ওখানটায় বসবে। চলো, তোমায় কিছু বলার আছে। আগে বলুন, আমি পাশ করেছি তো? একদম 100-100। ঘরে এসে বসো, বলছি একে একে। টিন চালার পাকা ঘর। ঈশানরা যেখানে বসেছে সেই ঘরটায় আসবাব বলতে একটি পুরনো খাট, টেবিল আর আলনা। টেবিলে বেশ কয়েকটি পুরনো বই, দেখে মনে হচ্ছে শাস্ত্রগ্রন্থ। জানলার ওপর পেরেক আটকানো থলি সহ জপমালা। একটা যুবক মতো ছেলে এসে একটি ট্রেতে 2 বাটি পায়েস, 1 জামবাটি কমলা লেবুর কোয়া আর 2 গ্লাস জল দিয়ে গেল। পূজারী এসে বললেন, আরে নাও বাবা, এই যে দিদিভাই, তুমিও নাও, বাল্যভোগের প্রসাদ, গুড়ের পায়েস। এবার ঈশান বলল, এবার তমালগড় সম্পর্কে জানতে পারি কি? নিশ্চয়ই। এই তমালগড়ের রহস্যময় বাড়িটি তৈরি করেছিলেন ত্রিবিক্রম রায় চৌধুরী। তার পিতামহ ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্যের পরম বন্ধু।
তখন থেকেই তাদের বংশের শাসন চলছে এই আশেপাশের 10টি গ্রামে। ত্রিবিক্রমকে বলা যায় কলিযুগের ময়দানব। ময়দানব? মহাভারতে যিনি পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ প্রাসাদ তৈরি করেছিলেন? একদম। এই ত্রিবিক্রম রায় ছিলেন অকৃতদার, শাক্ত ছিলেন। তার আরাধ্য দেবী মূর্তিকে নিয়মিত পুজো করতেন, আর তার জন্যই তৈরি করেছিলেন তার মায়াবী বাড়িটি। বাইরের কারো প্রবেশ ছিল না ওই বাড়িতে। তার আরাধ্যা দেবী মূর্তিটিকেও কেউ কখনো দেখেনি। আচ্ছা, তারপর? একদিন পাশের গ্রাম থেকে ফেরার পথে একটি জঙ্গলে একটি ছোট বাচ্চাকে তিনি কুড়িয়ে পান। বাচ্চাটি অর্ধমৃত ছিল, কোনো গ্রামে মড়ক লেগেছিল। এই বাচ্চাটি সম্ভবত সেখান থেকে বেরিয়ে বনে বনে ঘুরছিল, তারপর খাদ্যাভাবে পড়েছিল বনে। শিশুটিকে দেখে বড় মায়া হলো ত্রিবিক্রমের। পরম যত্নে তুলে নিলেন তাকে। ছেলেটি দেখতে নাকি তমালের মতো কালো ছিল, তাই নাম রাখলেন তমাল কৃষ্ণ। তার নামেই গ্রামের নাম হলো তমালগড়। আমাদের হরিপুকুরের পাশের তালুক ছিল ওটা। ইন্টারেস্টিং। তারপর? বাংলায় তখন শাসনের পালা বদল হয়েছে। মুঘল প্রতিনিধি সরফরাজ খাঁকে সরিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব রূপে নিজেকে ঘোষণা করলেন নবাব আলীবর্দী খান। বশ্যতা স্বীকার করাতে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে আরম্ভ হলো আক্রমণ। ত্রিবিক্রম কিন্তু বেশ শক্তভাবে সামাল দিলেন আক্রমণ। কিন্তু হঠাৎ ঘটল দুর্ঘটনা। গ্রামের দুটো ছেলে নিখোঁজ হলো। তাদের মাথাবিহীন দেহ পাওয়া গেল সেই জঙ্গলে। গ্রামে রটে গেল ত্রিবিক্রম তার দেবীর উদ্দেশ্যে নরবলি দিয়েছেন, অথচ সেদিন তিনি বাড়িতেই নাকি ছিলেন না। নবাবের অনুগত কোনো লোকেরই রটনা ছিল এটি। লোকজন মশাল নিয়ে সদল বলে হামলা চালালো ত্রিবিক্রমের বাড়ি। পথেই দেখতে পেল তার দত্তক নেওয়া শিশুপুত্রকে। সঙ্গে ছিলেন ভীত বিহবল নায়েব, যিনি তমাল কৃষ্ণকে নিয়ে পালাচ্ছিলেন। ভিড়ের মধ্যে থাকা নবাবের অনুচরদের মধ্যে কেউ একজন হত্যা করে বসল তমাল কৃষ্ণকে আর নায়েবকে। তারপর ভিড় থেকে কেউ একজন প্ররোচনা দিল ত্রিবিক্রমের আরাধ্যা দেবীর মূর্তি ভাঙতে হবে, কিন্তু কেউ নাকি বাড়িতে ঢুকতে পারেনি। সো স্যাড। তারপর কি হলো? ত্রিবিক্রম ফিরে এসে সব জানলেন। তারপর ক্রোধে মন্ত্র বলে শাপিত করে দিলেন তার ঘরকে। তারপর তার নায়েবের পত্নীকে দিয়ে গেলেন সাপ উদ্ধারের উপায় স্বরূপ একটি পুস্তক, যা কিনা ধাঁধায় পরিপূর্ণ। বই জীর্ণ হয়ে যাওয়ায় বছর 30 আগে আমি সবই দেখে দেখে একটি খাতায় লিখেছিলাম। এই যে, এটি সেই খাতা। নাও বাবা, তোমার কাজে লাগবে। কিন্তু আপনি ভাবছ তো আমি কি করে জানলাম? ওই নায়েবই আমার পূর্বপুরুষ। আমার বয়স বাবা 97 হলো। 97? বাবা। তারপর ত্রিবিক্রম মশাইকে কেউ কখনো দেখেনি। আমার পূর্বপুরুষ বৈষ্ণব ছিলেন, তারাই এই মন্দির স্থাপন করেছিলেন। নাও বাবা, কাল থেকেই কাজে লেগে পড়ো। পূজারীর দেওয়া খাতাটি নিয়ে উল্টে পাল্টে দেখছে ঈশান। হাতে লেখা সব সূত্র প্রাচীন বই থেকে টুকে রেখেছিলেন পূজারী, তাও আজ থেকে 30 বছর আগে। জয়াও সমান আগ্রহ নিয়ে দেখছে। ঈশান জয়াকে বলল, আরে পড়ে দেখলি? কিছুটা। প্রথম ছড়ার টাইটেল হচ্ছে দ্বার উদ্ঘাটন। মানে দরজা খোলা? ছড়াটা দেখ। শুকের বচনে তারা 24 জন, তাহার মধ্যে ইনি 23 হন। তাহার পক্ষে সম্ভব খোলা এই দ্বার,
ইহাতে নিবিষ্ট হও নাই কিছু আর। চতুর্বিংশ মানে 24, সুখ মানে কি পাখি? দুস, পাখির বচন। তবে সুখদেব, মুনি বেদব্যাসের পুত্র সুখদেব। সুখের বচন মানে কি তাহলে? ভাবো বৎস, ভাবো, ভগবান মাথাটি দিয়েছে কেন? এক মিনিট, মনে হচ্ছে ভাগবতের কথা বলা হচ্ছে। জো মেরে লাল, ভাগবতেই উত্তর আছে। চতুর্বিংশ মানে 24-এর মধ্যে কি কি আছে বলো তো? যদ্দূর মনে পড়ে, অবধূত গীতায় দত্তাত্রেয়ের 24 জন গুরু, কপিলের আখ্যানে 24টি তত্ত্ব, আর বিষ্ণুর 24 অবতার। প্রথম দুটো বাদ। কেন? কারণ 24 গুরু হলো দত্তাত্রেয়ের বচনে, 24 তত্ত্ব হলো কপিলের বচনে, কেবল 24 অবতারের কথা আছে সুখদেবের বচনে। অতএব অবতারই ফাইনাল। সুপার পাপি, তুমি জিনিয়াস। তো ত্রয়োবিংশ অবতারটি হলেন হ্যাঁ, হংস মানে হাঁস। কারেক্ট, কিন্তু হাঁসের পক্ষে কি করে খোলা সম্ভব দরজাটা? একটা কথা বলি, বল। গেটটা কি শামুকের? কি করে বুঝলি? হাঁসে শামুক খেয়ে নিলেই রাস্তা ফাঁকা। এবার ঈশান হো হো করে হাসতে আরম্ভ করে। একসময় পেটে হাত দিয়ে শুয়ে পড়ে খাটে, নিজেকে সামলে নিয়ে বলে, ভালো বলেছিস তো, শামুকের গেট হাঁসে খেয়ে রাস্তা করে দেবে। মাগো, ও এভাবে আমাকে নিয়ে মজা করছো? সরি, বাট এমন ভাবে বললি যে না হেসে পারলাম। আচ্ছা বাদ দে, ওই শোন, খেতে রাখছি, কাল সকালে তৈরি থাকিস, কালই অভিযান শুরু। খেয়ে দিয়ে শোয়ার আগে প্রত্যুষের সাথে কথা বলছিল ঈশান সামান্য সংকোচ নিয়ে বলল, দেখুন মিত্তির বাবু, আমি চাইছি যদি সপ্তাহখানেক থাকা যায় তবে রহস্যটার সমাধান করে যেতাম। আপনাকে তো সেই জন্যই নিয়ে এলাম দাদা, যতদিন ইচ্ছে থাকুন, কোনো সমস্যা নেই। আপনি আছেন তো? শ্বশুর বাড়ির খাতির অত সহজে ছাড়তে নেই। বলেই দুজনে হাসতে থাকে। পরদিন সকাল 9টা, ঈশান শাল জড়িয়ে রওনা দিয়েছে। জয়ার পরনে সালোয়ারের ওপর জিন্সের জ্যাকেট। ঘুরতে যাওয়ার নাম করে প্রত্যুষও ওদের সঙ্গী। ওদের বাড়ি থেকে তমালগড়ের জঙ্গল প্রায় 20 মিনিটের দূরত্বে। কুয়াশার পাতলা আস্তরণ ভেদ করে সবে সূর্যের কিরণ গায়ে লাগছে। তিনজনই এদিক ওদিক চেয়ে জঙ্গলে ঢুকে পড়ে। কেউ চায় না ওদের কেউ দেখুক। প্রত্যুষ হেসে হেসে বলল, বাবার ইচ্ছে ছিল আমি প্রদোষ মিত্র হব, এখন তো দেখি লালমোহন গাঙ্গুলি হয়ে গেলাম। কথাটা শুনে ঈশান আর জয়াও হেসে ফেলল। বেশি নয়, রাস্তা থেকে মোটামুটি 100 মিটারের মধ্যেই বাড়িটা, কিন্তু বড় বড় গাছগাছালি এত ঘন সন্নিবিষ্ট বলে চোখে পড়ে না। তবে কয়েকটা পাতা ঝরা গাছ আর পাতলা চুলো লোকের মাথার মতন পাতলা হয়ে গেছিল বলে বাড়িটা সেদিন ঈশানের চোখে পড়ে। খানিক পরেই বাড়ির সামনে এসে দাঁড়ায় ওরা দুজন। প্রত্যুষ বলে, এ বাবা, এ তো পুরো দেয়ালে ঘেরা, বলি দরজা কি অন্যদিকে? মনে তো হয় অন্যদিকে। মাথা খারাপ, আশেপাশে গভীর চওড়া খাদ, দরজা থাকলে এইদিকেই থাকবে। কিন্তু কিভাবে? আর দেয়ালগুলো যা উঁচু। মা জয়া, অবতারকে খোঁজো তো। দেখছি, আহা, এই যে এই বড় গাছটা নিচে। বুড়ো গাছটার তলে তো দেখি একটা পাখা মেলা রাজহাঁসের মূর্তি। 10 অবতারে হাঁস ছিল, মনে তো পড়ে না মশাই। 10 অবতারে নয়, ভাগবতের 24 অবতারের অন্যতম হংসাবতার। ও, এটা সত্যি জানতাম না। না, আমি লালমোহনও নই। জটায়ু ভীষণ জ্ঞানী ছিলেন। উফ, দাঁড়িয়ে আর কতক্ষণ বকবক করবে তোমরা? চলো তো হাঁসটার কাছে যাই। হাঁসটা সাদা পাথরের মূর্তি, তবে গায়ে শ্যাওলার সবুজ ভাব এসেছে। 2 পাখা মেলা রাজহাঁস, চোখ দুটো নীলচে পাথরের। অনেকক্ষণ হাঁসটার আগে পিছে ওপরে নিচে দেখেও কিছুই বুঝতে পারল না তিনজন।
তিনজনই যেন ক্লান্ত। একটু পর প্রত্যুষ জয়াকে তার মোবাইল দিয়ে বলল, এই হাঁসটা দারুণ রে, একটা ছবি তুলে দে তো। বলেই সে হাঁসের মেলে রাখা ডানায় হাতের কুনুইয়ে ভর দিয়ে দাঁড়ায়। কুনুইয়ের চাপে হঠাৎ ডানাটি দেবে গেল খানিকটা। তখনই ক্যার ক্যার শব্দ শোনা গেল। জায়গাটি ঈষৎ কেঁপে উঠল এবং তার সাথে সাথে প্রাচীরের মধ্যভাগ নেমে গিয়ে দরজা খুলে এলো। এবার ঈশান বলে উঠল, ইস, পক্ষ মানে যে ডানা, এটা কেন মাথায় এলো না? জয়া আর প্রত্যুষের মুখে উচ্ছ্বাসিত হাসির রোল। ঈশান বলল, নিন জটায়ু মহাশয়, আপনাকে দিয়েই গল্প আরম্ভ হলো। তিনজন প্রবেশ করল বাড়িটির আঙিনায়। অদ্ভুত সুন্দর বাড়িটি, চারপাশে বাগান, তাতে অসংখ্য ফুল, আর তাতে উড়ছে অসংখ্য প্রজাপতি। জয়া তো হতবাক, বলল, কে বিশ্বাস করবে এই বাড়ি এতদিন লোকের অগম্য ছিল? দেখে মনে হয় কেউ এই বাড়িতে থাকে। সত্যি অদ্ভুত বটে। ফুলগুলো এত সুন্দর, ইচ্ছে করছে এই ফুলটা ছিঁড়ে মাথায় দিই। একদম না, হাতও দিবি না। কিরে, এখানেও কোনো দরজা দেখছি না যে। জয়া, দ্বিতীয় টাইটেলটা পড়। এই যে পড়ছি, টাইটেলের নাম গৃহপ্রবেশ। অস্ত্র ভাঙিলে জুড়ে দুই পরিবার, তিহ ভঞ্জ তবে হবে অবারিত দ্বার। জয়া আর প্রত্যুষ চেয়ে রইল ঈশানের দিকে। ঈশান হেসে বলল, কিরে জয়া, বুঝছিস না? না তো। মিত্তির মশাই, আপনি তো বলুন। না, শুনে তো কিছুই বুঝলাম না। আচ্ছা বলুন তো, দুটো পরিবার কিভাবে জুড়ে যায়, মানে সম্পর্কে বদ্ধ হয়? বিয়ের মাধ্যমে। একদমই তাই। তো দেখুন, এখানে 5টা অস্ত্রের মডেল আছে এই পাথরের বেদির উপরে। একটা বল্লম, একটা গদা, একটা ধনুক, একটা তলোয়ার, আর আর একটা কুঠার। এই বাপি, এগুলো তো পঞ্চপাণ্ডবের অস্ত্র মনে হচ্ছে। বৎস, আর একটু আগে ভাবো। রামায়ণ নাকি? এই তো, তীরে তড়ি ভিড়ছে। বলুন বলুন। তবে আর কি, দিন ধনুকটা ভেঙেই তো অযোধ্যার মিথিলার দুই পরিবার জুড়ে গেল। জয়া আর ঈশান হাততালি দেয়। প্রত্যুষ বাম হাত বুকে ঠেকিয়ে ডান হাত ছড়িয়ে মাথা ঝুঁকিয়ে কুর্নিশের ভঙ্গি করে। এবার ঈশান ধনুকের মাথা ধরে বেশ জোরে চাপ দেয়। কিছুই হলো না। জয়া হেসে বলল, বাবি, তুমি তো আর রাম নও, কি করবে বলো? ব্যাগ থেকে হাতুড়িটাই না হয় বার করো। ঈশান মাথা চুলকে একটা সরল হাসি দেয়। তারপর ব্যাগ থেকে বের করলো হাতুড়িটা। তারপর বার চারেক বাড়ি দিতেই ধনুকটায় চিড় ধরল। একটু পরে ধনুকটা ভেঙে টুকরো হতেই ক্যার ক্যার শব্দে নিচের দিকে চলে গেল একটি দেওয়াল। তিনজনই 5টি সিঁড়ি পেরিয়ে উঠে এলো সদর দরজার সামনে। তখনই ঈশান ওপরের দিকে তাকিয়ে সহাস্যে বলল, কি জয়া আর মিত্তির মশাই, কি দেখা যায়? জয়া আর প্রত্যুষ ওপরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়। সীতারামের বিবাহের অপূর্ব প্রস্তর চিত্রকলা শোভমান সেখানে। বাইরে থেকে কেমন যেন মনে হলো ভেতরে অসংখ্য লোক, যেন কত লোক ফিস ফিস করে কথা বলছে, হাঁটছে, দৌড়াচ্ছে, কিন্তু ভেতরটা বেশ অন্ধকার। তিনজনই ঘরে প্রবেশ করল। একে অন্ধকার, তার ওপর গুজগুজ ফুসফুস শুনে প্রত্যুষ আর জয়া যথেষ্ট ভরকে গেল। ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল প্রত্যুষ। চট করে ধরে ফেলে ঈশান। তার চটি জুতো কিছু একটার সাথে আটকে গিয়েছিল। মোবাইলের ফ্ল্যাশের আলো ফেলে দেখা গেল একটি লোহার কাঁটার মতো কিছু, তবে তার আবার দুটো সূচালো মাথা, বাম ও ডান দিকে প্রসারিত। ঈশান দেখে বলল, এরকম কাঁটা মেঝেতে আরো থাকতে পারে, হাঁটার সময় সাবধানতা জরুরি। বাস্তবিকই খুব অন্ধকার। বাইরে আলোর সবটুকু যেন শুষে নিয়েছে ভেতরের অন্ধকার। আর একটু পরই জয়া থমকে দাঁড়ালো। তার কানে কেউ যেন ফিস ফিস করে কিছু একটা বলছে। তার ঘাড়ে এসে পড়ছে কারোর তপ্ত নিঃশ্বাস। ভয়ে একবার ঢোক গিলল সে। একই অবস্থা প্রত্যুষেরও। আশেপাশে কারা যেন ফিস ফিস করে বলছে কী সব। প্রত্যুষ তো স্পষ্ট শুনতে পেল কেউ বলছে, চলে যাও,
চলে যাও। ঈশানের অবশ্য এসবে পাত্তা নেই। সে বরং মোবাইলের ফ্ল্যাশের আলোয় দেওয়ালে থাকা চমৎকার চিত্রকলাগুলো দেখছিল। জলে ভাসা পদ্ম, যুগল হরিণ, পূর্ণিমার চাঁদের সামনে গাছের ডালে বসা জোড়া পাখির চিত্রকর্ম। একটু পর কারোর সাড়া শব্দ না পেয়ে হাঁক দিল, জয়া, মিত্তির, আপনারা ঠিক আছেন? উত্তর নেই। ঈশান আবার জোরে চিৎকার করে ডাকল, কি হলো, কোথায়? এমন সময় দুজনের ভয়ার্ত চিৎকার শোনা গেল। ঈশান দ্রুত মোবাইলের ফ্ল্যাশ এদিক ওদিক নাড়তে শুরু করল। দেখল দুই দিকে দুজন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ঈশান বলল, কি হলো? ভাবি কিসব বলছে? আমিও শুনেছি দাদা, ফিস করে বলল চলে যাও। এটা মায়াবী মহল, এসব কত কিছুই তো হবে। ওই সামান্য এইটুকুতে ভয় পেলে চলে? জয়া, খাতাটা দে, পড়ে দেখি পরে দাঁদাটা। জয়া কাঁপা হাতে খাতাটা দিল ঈশানের হাতে। ঈশান ডান হাতে খাতা আর বাম হাতে ফোনটা ধরে ফ্ল্যাশের আলোয় পড়ে নিল। না শুনিও শুনিতেছ যত কলরব, খুঁজহ তারার মাঝে তারার ভৈরব, তাহার মুখেতে তালা পরবর্তী ঘরে, চাবি নাই দেখো দেখি অতীতের স্মরে। ঈশান তো গভীর ভাবনায় ডুব দিল। কি হতে পারে এর উত্তর? ঈশান জয়ার দিকে তাকিয়ে বলল, ধাঁধায় তারার শব্দটা দুবার আছে বুঝলি। একটা তারা হলো স্টার, আর একটা তারা সম্ভবত দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যার তারা, না হলে তারার ভৈরব কথাটা উল্লেখ থাকতো না, বুঝলি? সে তো বুঝলাম, তারার ভৈরব মানে শিবের কোনো এক রূপ, তাই তো? হতে পারে। এখানে বেশ কিছু দেওয়াল চিত্রকলা আছে, ভালো করে খুঁজে দেখ। মিতির বাবু, আপনিও দেখুন, আমি তো দেখছি। শিব বা শিব জাতীয় কোনো আকৃতি পেলেই আমাকে জানাবেন। প্রত্যুষ আর জয়া নিজ নিজ মোবাইলে ফ্ল্যাশ জেলে দেওয়ালে পরীক্ষণ চালিয়ে যাচ্ছে। এই ঘুটঘুটে অন্ধকারে এমনভাবে খুঁটিয়ে দেখাটা খুব কঠিন। তবে আধ ঘন্টা যাবৎ দেখেও শিব তো দূরের কথা, কোনো মানব আকৃতির চিত্রই খুঁজে পেল না। সবগুলোতেই ফুল পাতা নইলে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি সমন্বিত নকশা। নিরাশ হয়ে তিনজনই এসে দাঁড়ায় ঘরটির সামনে। এদিকে মোবাইলের চার্জ প্রায় ফুরিয়ে আসছে তিনজনেরই। কিছু তো একটা মিসিং হচ্ছেই। তারার ভৈরব, তারার ভৈরবের নাম অক্ষোভ্য, তাই তো? তাই তো। আচ্ছা, অক্ষোভ্য দেখতে কেমন? এই সবই ঈশান নিজে নিজে বিড়বিড় করছিল, আর প্রত্যুষ আর জয়া সেসব দেখছিল হাঁ করে। আর আশেপাশের অশরীরী ফিসফিস কথা চলার শব্দও বহাল তবিয়াতে বিদ্যমান ছিল। এবার ঈশান চোখ বুঝল, যেন দাঁড়িয়ে ধ্যান করছে। খানিক বাদেই বলল, মিলেছে মিলেছে মিলেছে। জয়া, প্রত্যুষ খুঁজতে হবে। সাপের প্রতিকৃতি, ফনা তোলা সাপের প্রতিকৃতি নিশ্চয়ই আছে এই ঘরে। এ কথা বলতে না বলতেই জয়া বলল, ও মা, খোঁজার কি আছে? দেখেছি তো একটা গোখরো সাপ, মানে সাপের প্রতিকৃতি ফনা তুলে আছে, এই যে তোমার পিছনের দিকের দেয়ালটায়। তিনজনই এবার ফ্ল্যাশ ফেলল সাপের মূর্তির ওপর। এবার ঈশান বলল, বারবার বলি, পর্যবেক্ষণ করবি যখন মন দিয়ে পুরোটা দেখে নিবি। সাপটা যে ফলকের ওপর বসানো, সেটার আকৃতি দেখিসনি? ও মা, তাই তো, এ তো তারাই, স্টার শেপ। কিন্তু দাদা, সাপ কি করে তারার ভৈরব হয়? তারা দেবীর ধ্যান মন্ত্রে আছে, দেবীর মস্তকে পিঙ্গল বর্ণের কেশ গঠিত একটি জটা আছে, তার মাঝে সর্পরূপী অক্ষোভ্য অবস্থান করে। এই অক্ষোভ্যই হলেন তারা দেবীর ভৈরব তথা শিবের এক নাম। এই তারার মাঝখানে বসা সাপটি হলো তারার মাঝে আছে তারার ভৈরব, বুঝলেন? তাহলে তো এই সাপের মুখটাই পরের ঘরের তালা, তাই না? বিলক্ষণ, কিন্তু তালা খুলতে তো চাবি চাই। চাবি পেতে তো অতীতকে স্মরণ করতে বলা হয়েছে, কিন্তু অতীত তো বিশাল, কোথায় খোঁজা যায় বলুন তো? অতীত মানে আগে। 500 বছর আগের কথাটাও যেমন অতীত, 5 মিনিট আগেরটাও অতীত। কিন্তু চাবিটা তো পেতে হবে। ভালো করে সাপের মুখটা দেখ। আপনিও দেখুন মিত্তির মশাই, কিছু মিসিং আছে না?
উম, হ্যাঁ, আরে সাপ এমন করে হাঁ করে থাকলে তার চেনা জিভটা তো চোখে পড়ে। এখানে দুটো করে সদন্ত দাঁত দেখা যাচ্ছে বটে, কিন্তু জিহ্বাটা নেই। এবার ঈশান অতীত অতীত বলে সেদিকে পেছোতে থাকে। দ্বিতীয় পর্ব শেষ হলো, খুব শীঘ্রই তৃতীয় পর্ব আসবে।